গল্পের আসর বাই অবলীলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা শুভ্র সমগ্র থেকে মেঘের ছায়া। শুভ্র সিগারেট ধরিয়ে মাহিন সাহেবের ঠোঁটে গুজে দিল। তিনি ধোঁয়া ছেড়ে তৃপ্তির গলায় বললেন, বেঁচে থাকতে আমার এখনো ইচ্ছে করে। এই যে ধোঁয়ার সঙ্গে নিকোটিন নিচ্ছি, শরীর আরাম পাচ্ছে। তোমার সঙ্গে কথা বলছি, তাতেও আনন্দ পাচ্ছি। আনন্দের ব্যাপার এখনো আছে, তবে তাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে কিনা সেটাই আশ্চর্য। সমস্ত জীবজগতে একটা সহজ নিয়ম আছে, অসুস্থ, দুর্বল, অক্ষম কাউকে জীবজগৎ সহ্য করে না। সাধারণত তাকে মেরে ফেলে কিংবা এমন ব্যবস্থা করে যেন মৃত্যু ত্বরান্বিত হয়। একটা কাক অসুস্থ হলে অন্য কাকরা কি করে জানো? না, তাকে ঠুকরে ঠুকরে মেরে ফেলে। অসুস্থ কাক কোনো প্রতিবাদ করে না, চুপ করে বসে থাকে। আপনি তো কাক না, আপনি মানুষ। মানুষ হলেও আমি সমগ্র জীবজগতেরই একটা অংশ। জীবজগতের সবার জন্য যা সত্যি তা আমার জন্যও সত্যি। চাচা, আমার মনে হয় কোনো কারণে আপনার মন টন খারাপ বলে এই জাতীয় চিন্তা ভাবনা করছেন। সহজে আমার মন খারাপ হয় না, তবে এখন হচ্ছে। তুচ্ছ বিষয় নিয়ে রেগে যাচ্ছি। 11 সেপ্টেম্বরের দিন সাবেরের মৃত্যুদিন। এরা দেখি এই দিনটার কথা ভুলে গেছে। কারোর মনেই নেই কি অসম্ভব যন্ত্রণা নিয়ে ছেলেটা আমার কোলে মারা গেল। অনেক দিনের ব্যাপার চাচা। হ্যাঁ, অনেক দিনের ব্যাপার। ভুলে যাওয়াই স্বাভাবিক। মানুষ বিস্মৃতি পরায়ণ, ভুলে যাওয়ার মধ্যেও সে আনন্দ পায়। কিন্তু তুমি তো ভুলোনি শুভ্র, তুমি তো ঠিকই উপস্থিত হয়েছ, হওনি? আজ কত তারিখ শুভ্র? 11 সেপ্টেম্বর না? শুভ্র খানিকক্ষণ চুপ করে থেকে নরম গলায় বলল, ও আমার খুব ভালো বন্ধু ছিল। ওর কথা আমার প্রায়ই মনে হয়। ও ছিল তোমার বন্ধু, কিন্তু সে ছিল এই পরিবারের একজন। এরা কেন তাকে ভুলে যাবে? ভুলবে কেন? কেউ ভুলেনি। সান্ত্বনা দেওয়ার কথা আমার ভালো লাগে না। তুমি সান্ত্বনার কথা আমাকে বলবে না। আমার এই ছেলেটির কথা কারো মনে নেই। মনে থাকলে এরা বুঝতো কেন স্টোর রুমে আমি থাকি। এদের ধারণা আমি এখানে থাকি সবাইকে যন্ত্রণা দেওয়ার জন্য। কেউ বুঝতে চেষ্টা করে না এটা আমার ছেলের ঘর। সে এখানে থাকতো, ফ্যান নেই, আলো বাতাস নেই, ছোট্ট একটা ঘরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতো। তুমি মাঝে মাঝে আমার কাছে আসো, আমার এত ভালো লাগে। আমি আমার ছেলের ছায়া তোমার মধ্যে দেখি। ছেলেটা মরার সময় তুমি ছিলে না। ওর যন্ত্রণা যখন খুব তীব্র হতো, তখন সে আমাকে বলতো, বাবা, শুভ্র যদি আসে ওকে ঘরে ঢুকতে দিও না। ও মানুষের কষ্ট সহ্য করতে পারে না। ও আমাকে দেখে কষ্ট পাবে। মাহিন সাহেবের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শুভ্র অন্যদিকে তাকিয়ে রইল। মাহিন সাহেব বললেন, আজ তুমি যাও, দরজা তালা দিয়ে যাও। আরেকটা সিগারেট ধরিয়ে দেব? দাও। শুভ্র আরেকটি সিগারেট ধরিয়ে মাহিন সাহেবের ঠোঁটে গুঁজে দিল। চাচা যাই? আচ্ছা যাও। মে গড বি অলওয়েজ উইথ ইউ। নিতু মাথা নিচু করে টাইপ করে যাচ্ছে। সেকশনাল ইনচার্জ পরিমল বাবু এক গাদা কাগজ ধরিয়ে দিয়ে বলছেন, লাঞ্চের আগে শেষ করতে পারবেন না। নিতু হতাশ চোখে কাগজগুলির দিকে তাকিয়েছে। লাঞ্চের আগে শেষ করার প্রশ্নই ওঠে না। মুখের উপর না বলাও সম্ভব না। একটু স্পিডে টাইপ করে যান। মন লাগিয়ে স্পিড করলে লাঞ্চের আগেই পারবেন। 3টা করে কপি করবেন। নিতু কথা বলে সময় নষ্ট করলো না, টাইপ শুরু করলো। তার স্পিড ভালো, কিন্তু আজ স্পিড উঠছে না। শুভ্র চলে আসতে পারে। আজ না এলে ভালো হতো। যদি আসে, সে কি করবে? চলে যেতে বলবে? অন্য একদিন আসতে বলবে? শুভ্রর সঙ্গে কথা বলা দরকার। 1 ঘন্টা নিতু সমান তালে টাইপ করে গেল। মুহূর্তের জন্য থামলো না। এখনো এক গাদা কাগজ সামনে। 5 জন টাইপিস্ট আছে। কাগজগুলো সবার মধ্যে ভাগ করে দেওয়া যেত।
নিতু আপা? কেয়া মুখ তুলে তাকালো, ছোট নিঃশ্বাস ফেলে বলল, তুমি এসেছো? জি। চলো, ক্যান্টিনে গিয়ে বসি। নিতু উঠে দাঁড়ালো। পাশের টেবিলের ইদ্রিস সাহেবকে বলে গেল সে ক্যান্টিনে গেছে, কিছুক্ষণের মধ্যে ফিরবে। তালা বন্ধ করে এসেছো শুভ্র? জি। অসুস্থ একজন মানুষকে তালা বন্ধ করে রেখে আসতে হচ্ছে, চিন্তা করতেই খারাপ লাগে। ব্যবস্থাটা অবশ্য সাময়িক। ক্যান্টিন ফাঁকা। নিতু কোনার দিকের একটা চেয়ারে বসলো। নোংরা ক্যান্টিন, মনে হচ্ছে ৩-৪ দিন ধরে মেঝে ঝাড় দেওয়া হচ্ছে না। টেবিলে টেবিলে চায়ের কাপ মাছি উঠছে। কিছু খাবে শুভ্র? জি না। এরা খুব ভালো সিঙ্গারা বানায়। আমি লাঞ্চে 2টা সিঙ্গারা আর 1 কাপ চা খাই। খেয়ে দেখো না। আচ্ছা বলুন, সিঙ্গারা দিতে বলুন। নিতু উঠে গিয়ে সিঙ্গারা নিয়ে এলো। শুধু সিঙ্গারা নয়, 1 বোতল পেপসিও আছে। শুধু শুভ্র, পেপসি খাও তুমি? জি খাই। খুব ঠান্ডা হবে না? সিঙ্গারা খেয়ে পেপসিটা খাও। এখানকার পানি ভালো না। কি জন্য ডেকেছেন আপা? বাবার সম্পর্কে তোমার সঙ্গে আলাপ করবার জন্য। তুমি তো প্রায় বাবার সঙ্গে কথা বলো, আজও বললে। কিছু বুঝতে পারছো? কোনো পরিবর্তন লক্ষ্য করেছো? জি না। কি পরিবর্তনের কথা বলছেন? বাবার মাথা ঠিক নেই শুভ্র। বাসায় তালা দিয়ে আসারও এও একটা কারণ। আমাদের বাড়িতে এমন কিছু মহামূল্যবান কোহিনূর নেই যে ঘর তালাবদ্ধ করে আসতে হবে। বাবার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। উনি কি করেন? এখনো কিছু করছেন না, তবে খুব শিগগিরই করবেন। বাবা হুট করে কিছু করেন না। কোনো একটা বিষয় নিয়ে দীর্ঘদিন চিন্তাভাবনা করেন, তারপর কাজটা করেন। তখন হাজার যুক্তি দিয়েও তাকে টলানো যায় না। এখন তিনি কি ভাবছে শুনবেন? এখন ভাবছেন তিনি আমাদের ঘাড়ে সিন্দাবাদের ভূতের মতো চেপে আছেন। তিনি আমাদের মুক্তি দিতে চান। তোমাকেও নিশ্চয়ই বলেছেন। হ্যাঁ বলেছেন। মার সঙ্গে এ নিয়ে ঝগড়া হলো। মা কান্নাকাটি করে বাসা ছেড়ে চলে গেছেন। এখন মা ছোট মামার সঙ্গে আছেন। মাকে কি বলেছে শুনবে? বলুন। মাকে বলেছেন, আমি তোমাদের কাছে বিরাট বোঝা। আমার জন্যে নিতুর বিয়ে হচ্ছে না। আমি চাই না আমার জন্য আমার মেয়ের জীবন নষ্ট হোক। কাজেই আমি ঠিক করেছি এ বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আমাকে লোকজন বেশি চলাচল করে এমন একটা রাস্তার পাশে শুয়ে রেখে আসো। এই শহরে খুব কম করে হলেও 50,000 ভিক্ষুক বাস করে। রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর পাওয়া যায়, অনাহারে ভিক্ষুকের মতো মৃত্যুর খবর পাওয়া যায় না। আমি এইভাবে আরো কিছুদিন বেঁচে থাকতে পারবো বলে আমার ধারণা। মা বললেন, তোমাকে মুখে তুলে কে খাইয়ে দিবে? বাবা বললেন, তিনি পার্টনারশিপ ব্যবস্থায় আরেকজন অল্পবয়স্ক শিশু ভিক্ষুক সঙ্গে নেবেন। বাবার রোজগারের অর্ধেক সে পাবে, বিনিময়ে বাবাকে সে খাইয়ে দেবে। বাবার মাথা যে পুরোপুরি খারাপ হয়ে গেছে, তুমি কি বুঝতে পারছো? তুমি চিন্তা করতে পারো, এই লোক ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেছে। শুভ্র বলল, এমন কিছু ঘটেছে যার জন্য চাচা হঠাৎ করে মনে করা শুরু করলেন যে তিনি বাড়তি বোঝা। বাবা তো বোকা না শুভ্র, বাবা যথেষ্টই চালাক। তাছাড়া শারীরিকভাবে অক্ষম মানুষদের বুদ্ধি হঠাৎ করে অনেকখানি বেড়ে যায়। বাবা এক ধরনের বোঝা তো বটেই। তুমি আমার ছোট ভাইয়ের মতো। তবু তোমাকে বলি, আমার বিয়ে করার একটা সুযোগ ঘটেছে। কোন দিন ঘটবে আমি ভাবিনি, কিন্তু ঘটেছে। আগে একবার বিয়ে হওয়া মেয়ে আবার বিয়ে ঠিক হওয়া বড় ঘটনা। যার সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়েছে তার মা বাবা আছে, ছোট ভাই বোন আছে। আমি তো বিয়ের পর মা বাবাকে নিয়ে ওই বাড়িতে উঠতে পারি না। উনি তো আপনার সমস্যা জানেন। উনি কি বলছেন? সে কিছুই বলছে না। আমি তাকে অপেক্ষা করতে বলছি। কতদিন সে অপেক্ষা করবে? তাছাড়া অপেক্ষা করবেই বা কেন? শুভ্র পেপসির গ্লাসে চুমুক দিতে দিতে বলল, আপনি তাকে অপেক্ষা করতে বলছেন কেন? আপনার কি ধারণা অপেক্ষা করলে সমস্যার সমাধান হবে? তাকে অপেক্ষা করতে বলা ছাড়া আমি আর কি বলতে পারি? আপনার কাছে কি এই সমস্যার কোনো সমাধান আছে? না। শুভ্র ইতস্তত করে বলল,
আমাকে আপনি কি করতে বলছেন? নিতু অসহিষ্ণু গলায় বলল, তোমাকেও কিছু করতে বলছি না। তুমি আবার কি করবে? তোমার জানা থাকা দরকার বলেই জানালাম। তুমি ইচ্ছা করলে পাগলামি চিন্তা ভাবনা না করার জন্য বাবাকে বলতে পারো। জি আচ্ছা, আমি বলবো। শুভ্র, আমি বসতে পারবো না। আমার অনেক কাজ আছে। আরেকদিন তোমার সঙ্গে কথা বলবো। নিতু উঠে দাঁড়ালো। শুভ্র লক্ষ্য করল নিতুকে আসলেই খুব ক্লান্ত লাগছে। মুখে বয়সের দাগ পড়ে গেছে, চোখের নিচটা কালো হয়ে আছে। নিতু চলে যাওয়ার পরও শুভ্র খানিকক্ষণ বসে রইল। ক্যান্টিনে লোকজন আসতে শুরু করেছে। এখন বোধহয় লাঞ্চ টাইম। বাসায় ফিরতে ইচ্ছে করছে না। দুপুরের খাবারে ইয়াজউদ্দিন সাহেব অফিসেই খান। খুব হালকা খাবার, এক বাটি স্যুপ, সামান্য সালাদ, এক টুকরা পাকা পেঁপে কিংবা অর্ধেকটা কলা। খাবার শেষে মগের মতো বড় একটা গ্লাসে এক মগ দুধ চিনিহীন চা। চায়ের সঙ্গে দিনের দ্বিতীয় সিগারেটে খাওয়া হয়। আজ তার লাঞ্চ ঠিকমতো খাওয়া হয়নি। 2 চামচ স্যুপ খেয়ে বাটি সরিয়ে রেখেছেন। সালাদ খাননি। পেঁপের টুকরো 2 খণ্ড মুখে দিয়েছেন। চায়ের মগ সামনে আছে, ঠান্ডা হচ্ছে, কিন্তু চুমুক দিচ্ছেন না। পরপর 3টি সিগারেট খাওয়া হয়ে গেছে। তিনি প্রচন্ড টেনশন অনুভব করছেন। যদিও আচার আচরণে তা প্রকাশ পাচ্ছে না। তার সামনে এই সপ্তাহের নিউজ উইক। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা প্রবন্ধ পড়েছেন। মন দিয়েই পড়েছেন। তার টেনশনের কারণ হচ্ছে তিনি খবর পেয়েছেন আজ তাকে অফিস থেকে বের হতে দেওয়া হবে না। অফিস ছুটি হবার পর কর্মচারীরা তাকে ঘেরাও করবে, দরজা আটকে তালা দিয়ে দিবে। তার টঙ্গী সিরামিক কারখানা কর্মচারীরাও এসে যোগ দিবে। তাদের 9 দফা দাবির সবকটি তাকে মেটাতে হবে। আজ ভয়ঙ্কর কিছু ঘটবে। এই ব্যাপারে কর্মচারীরা মোটামুটি নিশ্চিত। তবে তারা নিশ্চিত যে ইয়াজউদ্দিন সাহেব এখন পর্যন্ত কিছুই জানেন না। ইয়াজউদ্দিন সাহেব কর্মচারী সমিতির সব খবরই রাখেন। নেতাদের গোপন বৈঠকের খবরও তিনি জানেন। আজকের ঘেরাওয়ের ব্যাপারে তিনি কি করবেন এখনো ঠিক করেননি। ব্যস্ত হবার কিছু নেই, হাতে সময় আছে। এরা প্রথম যা করবে তা হলো টেলিফোনের লাইন কেটে দিবে, যাতে তিনি প্রয়োজনের সময় টেলিফোনে পুলিশের সাহায্য না চাইতে পারেন। পুলিশকেও আগেভাগে জানিয়ে রাখা যায়, তবে তা করা ঠিক হবে না। পুলিশের কাছ থেকে ওরা জেনে যাবে। এমন ব্যবস্থা করে রাখতে হবে যাতে পুলিশ ঠিক 4টার সময় খবর পায়। ইয়াজউদ্দিন সাহেব মনিরুল হককে ডেকে পাঠালেন। মনিরুল হক কর্মচারী সমিতির সংস্কৃতি সম্পাদক। আজকের ঘেরাও আন্দোলনে সেই হচ্ছে প্রধান ব্যক্তি। প্রতিটি কাজ সে করেছে আড়াল থেকে। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, ঘেরাওয়ের এক পর্যায়ে সে রেকর্ড রুমে আগুন লাগিয়ে দেবার একটা পরিকল্পনা করেছে। এটা কেন করছে তিনি জানেন না। মনিরুল হক এসে বিনীত ভঙ্গিতে দাঁড়ালো। 30-32 বছর বয়সী ছেলে, এর মধ্যেই চুল পেকে গেছে। আজ বোধ হয় সে ক্রমাগত পান খেয়ে যাচ্ছে। সবকটা দাঁত লাল, এখনো মুখে পান আছে। এই গরমেও সে একটা হালকা গোলাপি রঙের সোয়েটার পরে আছে। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তোমার খবর কি মনিরুল ইসলাম? জি স্যার, আপনার দোয়া। মুখ ভর্তি পান নিয়ে আর কখনো আমার ঘরে ঢুকবে না। পান ফেলে মুখ ধুয়ে তারপর আসো। মনিরুল ইসলাম হকচকিয়ে গেল, ঘর ছেড়ে গেল। ঠিক তখন শুভ্র পর্দা ফাঁক দিয়ে গলা বের করে বলল, বাবা আসবো? ইয়াজউদ্দিন সাহেব বিস্মিত হয়ে বললেন, তুমি কোত্থেকে? শুভ্র হাসল। এসো, ভেতরে এসো। তুমি কি খুব ব্যস্ত বাবা? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আমি কিছুটা ব্যস্ত, তবে চিন্তিত না। তুমি বসো শুভ্র। শুভ্র বসল। ইয়াজউদ্দিন সাহেব তার পিএকে ডেকে বলে দিলেন কেউ যেন এখন না আসে। মনিরুল ইসলামকে 1 ঘন্টা পরে আসতে বললেন। ইয়াজউদ্দিন সাহেব পঞ্চম সিগারেটটা ধরাতে ধরাতে বললেন, শুভ্র, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আজ সারাদিন কিছু খাওনি। তুমি পথে পথে ঘুরছো,
এবং তোমার মাথা ধরেছে। তোমার 3টি ধারণাই সত্যি বাবা। তুমি কি কিছু খাবে? না। কিছু বলার জন্য এসেছো নিশ্চয়ই, বলো। শুভ্র হাসি মুখে বলল, বাবা, তুমি তো জানো আমার এক বন্ধু বিয়ে করেছে। জানি। তোমার সেই বন্ধুর নাম জাহেদ। সে একজন প্রফেশনাল প্রাইভেট টিউটর। তার স্ত্রীর নাম কেয়া। বিয়েতে তোমার বরযাত্রী হওয়ার কথা ছিল, চশমা হারিয়ে ফেলার কারণেই তুমি যেতে পারোনি। এখন বলো কি বলবে। বাবা, আমি ওদের দুজনকে খুব সুন্দর একটা উপহার দিতে চাই। অবশ্যই দিবে। তোমার বন্ধুরা নিশ্চয়ই তোমার কাছে দামি গিফট আশা করে। আমি নতুন ধরনের কোনো গিফট দেবার কথা ভাবছি, দামি কিছু না। যেমন জয়দেবপুরে আমাদের যে বাগান বাড়ি আছে, আমি ভাবছি ওই বাড়িতে তাদের আমি কয়েকদিন থাকতে বলবো। ওরা খুব পছন্দ করবে বাবা। এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাগান, জ্যোৎস্না রাতে ঝিলে যে নৌকা আছে সেখানে ওরা চড়বে। আমার ভাবতেই ভালো লাগছে। চা খাবে শুভ্র? না। তোমার মাথা ধরা কি সেরেছে? এখন নেই। একটু বসো। আমি আমার নিজের জন্য চায়ের কথা বলি। এই যে, চা ঠান্ডা হয়ে গেছে। বাবা, আমার বন্ধু বিয়ে করে খুব সমস্যার মধ্যে পড়েছে। আমাকে কিছু বলেনি, তবু আমার অনুমান জাহেদ কেয়াকে নিয়ে কোথাও উঠতে পারছে না। জয়দেবপুরে বাড়িতে ওরা যদি থাকতে পারে, তাহলে জীবনের শুরুটা ওদের অসম্ভব সুন্দর হবে। আমার কিন্তু তা মনে হয় না শুভ্র। আমার মনে হয় ওরা যদি এই বাড়িতে কদিন থাকে, তাহলে ওরা হতাশাগ্রস্ত হয়ে যাবে। ওদের জীবন শুরু হবে ভুল দিয়ে। হুট করে বিয়ে করে ওই ছেলে যে সমস্যা তৈরি করেছে, তোমার জয়দেবপুরে বাগান বাড়ি সেই সমস্যার কোনো সমাধান নয়। তোমার বন্ধুর সমস্যা তাকেই সমাধান করতে হবে। শুভ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যে কোনো সুন্দর জিনিস কিন্তু আমরা অন্যের সঙ্গে শেয়ার করি। একটা ভালো গান শুনলে আমরা সেই গান অন্যদের শোনাতে চাই। একটা ভালো বই পড়লে অন্যদের সেই বই পড়তে বলি। আমাদের এত সুন্দর একটা বাড়ি, সেই বাড়ি অন্যদের সঙ্গে শেয়ার করলে কি ক্ষতি বাবা? সব জিনিস শেয়ার করা যায় না। আমি একটা ক্রুড উদাহরণ দিই। মনে করো তুমি বিয়ে করলে, অসাধারণ একটি মেয়েকে বিয়ে করলে, যে মেয়ে তোমার কাছে মধুর সঙ্গীতের মতো। তুমি কিন্তু সেই মধুর সঙ্গীত তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে না। বাড়ির বেলাও এ কথাটা সত্যি। বাড়ি হলো খুবই ব্যক্তিগত সামগ্রীর একটি। নিজের পোশাকের মতো। পোশাক যেমন তোমাকে ঢেকে রাখে, বাড়িও তোমাকে ঢেকে রাখে। তুমি কি আমার কথা মন খারাপ করেছো? হ্যাঁ। আমি সারা রাস্তা ভাবতে ভাবতে আসছিলাম ওদের দুজনকে কিছু বলবো না। গাড়িতে করে জয়দেবপুরের বাড়িতে নামিয়ে রেখে বলবো, আগামী 1 সপ্তাহের জন্য এই বাড়ি তোদের। তুমি কি ওদের তুই করে বলো? জাহিদকে তুই করে বলি। তোমার মুখে তুই শুনতে ভালো লাগে না শুভ্র। বাবা, আমি উঠি। আচ্ছা যাও, আমার নিজেরও কিছু কাজ আছে। তোমার মাকে বলো আমার ফিরতে রাত হবে। সে যেন কোথায় যেতে যাচ্ছিল, একাই যেতে বলবে। আচ্ছা। আর এই নিউজ উইকটা নিয়ে যাও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর অসাধারণ একটা আর্টিকেল আছে, তোমার পড়তে ভালো লাগবে। শুভ্র হাত বাড়িয়ে নিউজ উইক নিল। ইয়াজুদ্দিন সাহেব বেল বাজিয়ে মনিরুল ইসলামকে আসতে বললেন। মনিরুল ইসলাম ঢুকলো, তার চোখে মুখে ভীত ভীত স্পষ্ট ভাব। বস মনিরুল। মনিরুলকে বসতে বলা হলো। মনিরুল বসল। ইয়াজুদ্দিন ঘড়ি দেখলেন, এখনো হাতে সময় আছে। তাকে চা দেওয়া হয়েছে। চিনি ছাড়া চায়ে চুমুক দিতে দিতে বললেন, এই প্রতিষ্ঠানে তোমার চাকরি কতদিন হয়েছে? স্যার, প্রায় 6 বছর। 6 বছরে কি দেখলে? মনিরুল ঢোক গিলল। সে স্পষ্টতই ভয় পেয়েছে। ইয়াজুদ্দিন সাহেব বললেন, শোনো মনিরুল, আমি যখন যাত্রা শুরু করেছিলাম তখন আমার সঙ্গে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোটানির একটি এমএসসি ডিগ্রি এবং 300 টাকা।
আজ আমার সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকা। আমার লেগেছে 30 বছর। 30 বছরে এই অবস্থায় আসতে যে জিনিস লাগে তার নাম মস্তিষ্ক। সাদা রঙের ঠিক থেকে একটা বস্তু, ঠিক সাদাও না, অফ হোয়াইট। আমার মাথায় যে এই বস্তু প্রচুর পরিমাণে আছে তাকে তুমি জানো, মনিরুল ইসলাম? জানি স্যার। আজ তোমাদের কি পরিকল্পনা, কখন কি করবে, আমি যে তার প্রায় সবই জানি, তাকে তুমি জানো? মনিরুল চোখ নামিয়ে নিল, ঢোক গিলল। আন্দোলন করার অধিকার অবশ্যই তোমাদের আছে, ঘেরাও করার অধিকারও হয়তো আছে, কিন্তু আগুন লাগিয়ে দেবার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আমি কিছু জানি না স্যার। তুমি হয়তো জানো না, কিন্তু আমি জানি। আমি খুব ভালো করে জানি এই জাতীয় পরিস্থিতি কি করে সামাল দিতে হয়, তাও জানি। আমাকে এইসব ঠেকে শিখতে হয়েছে। তুমি বাসাবোতে থাকো না? জি স্যার। 31/1 দক্ষিণ বাসাবো, দোতলা। জি স্যার। দেখলে, তোমার খোঁজ খবর কত ভালো রাখি। আপনি আমাকে কেন এসব বলছেন? আমি স্যার কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। স্যার, আমি সাথে পাশে থাকি না। ওরা মিটিং করলো, আমি বললাম। মনিরুল ইসলাম, তুমি এখন যাও। ইয়াজউদ্দিন ঘড়ি দেখলেন, 3:20 বাজে। অপেক্ষা করতে হবে। ঠিক 4টায় ঘেরাও হওয়ার আগে পুলিশের সাহায্য চাইতে হবে। কোনো কারণেই তিনি যদি টেলিফোন করতে না পারেন, তাহলে অন্য কেউ যেন কাজটা করে দেয়, সেই ব্যবস্থা করতে হবে। এরা কি এখানে বোমা টোমা ফাটাবে? বোমা ব্যাপারটা সহজলভ্য হয়ে গেছে। নির্দোষ জর্দার কোটায় ভরে ঘুরে বেড়ানো যায়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে দেবার জন্য জর্দার কৌটোগুলোর তুলনা হয় না। সময় কাটানোর জন্য ইয়াজুদ্দিন সাহেব শুভ্রের ফাইল ড্রয়ার থেকে বের করলেন। কাজটা তিনি নজিবুল্লাহকে দিয়েছিলেন। 7 দিনের রিপোর্ট দেবার কথা ছিল। প্রতিদিন 1,000 টাকা হিসেবে 7 দিনের জন্য 7,000। লোকটা আরো এই ধরনের কাজ করেছে। মাঝে মাঝে অতি চালাকি করতে গিয়ে ব্যাখ্যা বিশ্লেষণে চলে গেছে। এটা করেছে ফাইলে মোটা করার জন্য। ইয়াজউদ্দিন চোখ বুলাতে লাগলেন। সোমবার 13ই নভেম্বর 1992। শুভ্র সাহেব বাড়ি থেকে বের হলেন 10টা 21 মিনিটে। গেটের কাছে এসে দারোয়ানের সঙ্গে কিছুক্ষণ কথা বললেন, আবার বাড়ির ভেতর ঢুকে গেলেন। তিনি বাইরের বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিজের ঘরে ঢুকে গেলেন। আবার বের হলেন 11টা বাজার 2 মিনিট আগে। তার পরনে ছিল কালো প্যান্ট, সাদা শার্ট, পায়ে স্যান্ডেল। পড়তে পড়তে ইয়াজুদ্দিনের ভ্রু কুঞ্চিত হলো। শুভ্র কি পরে ঘর থেকে বের হয়েছে, তার এত বিতম করে লিখতে থেকে কে বলেছে? শুভ্র সাহেব রিক্সা নিলেন রাস্তার মোড়ে এসে। রিক্সার নম্বর ঢাকা মিউনিসিপ্যালিটি 711। তিনি রিক্সার হুড ফেলে দিলেন। সোহরাওয়ার্দী উদ্যানের কাছে এসে রিক্সা ছেড়ে দিয়ে কিছুক্ষণ চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থেকে অন্য একটা রিক্সা নিলেন। এই রিক্সার নম্বর ঢাকা মিউনিসিপ্যালিটি 2003। এইবার তিনি রিক্সার হুড ফেললেন না। তবে রিক্সা হাইকোর্টের কাছাকাছি যাওয়ার পর তিনি রিক্সার হুড ফেলে দিলেন। ইয়াজউদ্দিন সাহেব ঘড়ি দেখলেন। পুলিশকে টেলিফোন করার সময় হয়ে গেছে। মিজান সাহেব বেশ স্বাভাবিক আছেন। তিনি নাপিতের দোকান থেকে চুল কাটিয়েছেন, একেবারে কদম ছাট। মাথাটা কালো রঙের কদম ফুলের মতোই দেখাচ্ছে। চুল কাটার জন্য তাকে অন্যরকম দেখাচ্ছে। এছাড়া তার মধ্যে আর কোনো অস্বাভাবিকতা নেই। কথাবার্তা চালচলন খুব স্বাভাবিক। হঠাৎ হঠাৎ স্ত্রীর দিকে তাকিয়ে দু একটা কুৎসিত বাক্য বলে আবার স্বাভাবিক হয়ে যান। যেমন আজ দুপুরে ভাত খাওয়ার সময় সহজভাবে ভাত খাচ্ছিলেন। হঠাৎ মনোয়ারার দিকে তাকিয়ে ক্রুব্ধ ভঙ্গিতে বললেন, মাগি, তুই তরকারি লবণ দাস কেন? আমার কি লবণ খাওয়ার কোনো পয়সা নেই? মনোয়ারা কেঁদে ফেলতে যাচ্ছিলেন, কাঁদলেন না। কাঁদলে আবার কোনো বিপত্তি ঘটে। তিনি ছুটে গিয়ে রান্নাঘর থেকে লবণ নিয়ে এলেন। ততক্ষণে মিজান সাহেব স্বাভাবিক। তিনি কোমল গলায় বললেন, মনু, তুমি এসো, একসঙ্গে খেয়ে ফেলো না কেন? একসঙ্গে খেয়ে ফেললে ঝামেলা কবে?
কাজের লোক একটা রাখতে হবে। কাজের লোক ছাড়া সংসার চালানো সম্ভব না। তুমি একা কদিক দেখবে? সৌভাগ্যের সংবাদ বাড়ি বাড়ি দিয়ে আসতে হয়, দুর্ভাগ্যের সংবাদ দিতে হয় একা একা। সবাই জেনে যায় ঢাকায় মিজান সাহেবের সব আত্মীয় স্বজনই খবর পেয়ে গেছেন, তারা দেখতে আসছেন। পাগল দেখা এবং পাগলের সঙ্গে কথাবার্তা বলার এক আলাদা মজা আছে। মিজান সাহেব সবাইকে আনন্দ থেকে বঞ্চিত করলেন। কোনো রকম পাগলামি দেখালেন না, সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বললেন, হাসলেন। জাহেদ সন্ধ্যাবেলা মামাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার মিজান সাহেবের অফিসের এক কলিগের ভাইরা ভাই। সেই কলিগই ব্যবস্থা করে দিয়েছে। মস্তিষ্ক বিকৃতির জন্য খুব ভালো ডাক্তার। অর্ধেক ফিতে তিনি রোগী দেখে দেবেন। অর্ধেক ফিতে যেসব রোগী দেখা হয় তাদের পিছনে ডাক্তাররাও অর্ধেকেরও কম সময় ব্যয় করেন। উপসর্গ শোনার আগে ব্যবস্থাপত্র লেখা হয়ে যায়। তবে এই ডাক্তার অনেক সময় ব্যয় করলেন, নানান ধরনের প্রশ্ন করলেন। আমি তো কিছু পাচ্ছি না। আমার মনে হয় আপনার অকারণে বেশি দুশ্চিন্তা করছেন। ওনার মূল সমস্যা কি? জাহেদ অস্বস্তির সঙ্গে বলল, হঠাৎ রেগে যান, মামির সঙ্গে কুৎসিত ব্যবহার করেন, গালাগালি করেন। স্ত্রীর প্রতি মাঝে মাঝে রেগে যাওয়া কি খুব অস্বাভাবিক? আমরা সবাই কখনো কখনো রাগি। জাহেদ বলল, কিন্তু ওনার মনে থাকে না যে উনি রেগেছেন। তাছাড়া মামা আগে প্রায় কথা বলতেন না, এখন প্রচুর কথা বলেন, সারাক্ষণই কথা বলেন। ওনার স্ত্রীর সঙ্গে কথা বলেন? জি বলেন, রাত জেগে গল্প করেন। ডাক্তার সাহেব বললেন, আমার ধারণা এক ধরনের নার্ভাস শকের ভেতর দিয়ে উনি গেছেন। স্নায়ুর উপর দিয়ে বড় ধরনের কোনো ঝড় বয়ে গেছে। ঝড়ের কারণে স্নায়ুতন্ত্রীতে এক ধরনের ধাক্কা লেগেছে। সাময়িক বিকল অবস্থায় যাচ্ছে। এটা কিছুই না। ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, ঘুমোতে হবে। সবচেয়ে ভালো হয় যদি স্থান পরিবর্তন করা যায়। আপনি বরং আপনার মামাকে নিয়ে কোথাও যান, ঘুরে টুরে আসুন। কথাবার্তা মিজান সাহেবের সামান্যই আছে। তার সামনে এই ধরনের সব ধরনের কথা হচ্ছে। তিনি গভীর আগ্রহ নিয়ে শুনছেন। ডাক্তার সাহেব থামতে বললেন, এটা মন্দ বুদ্ধি না। জাহেদ, চলো গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি, টাটকা টাটকা খেজুরের রস খেয়ে আসি। অনেকদিন খেজুরের রস খাওয়া হয় না। ডাক্তার সাহেব বললেন, ভালো বুদ্ধি, যান গ্রাম থেকে ঘুরে আসুন। জাহেদ তার মামাকে নিয়ে বিমর্ষ মুখে বের হয়ে এলো। ডাক্তার সাহেব লম্বা প্রেসক্রিপশন করেছেন, নানান ধরনের ভিটামিন, হজমের ওষুধ, ঘুমের ওষুধ। ৩০০ টাকা চলে গেল ওষুধে। মিজান সাহেব হাই তুলতে তুলতে বললেন, ওষুধে কোনো কাজ হবে না। আমার দরকার গ্রামের খোলা হাওয়া। রাত 11টায় বাহাদুরবাদ এক্সপ্রেস আছে। চল বাহাদুরবাদ এক্সপ্রেসে চলে যাই। ট্রেনেও অনেকদিন চড়া হয় না। ভালোই হলো, আজ লজ্জায় ভেঙে যাবে। মামাকে বাসায় রেখে জাহেদ গেল কেয়ার সঙ্গে দেখা করতে। ওরা দুদিন চলে গেল, কেয়ার সঙ্গে দেখা হয়নি। গতকাল একবার এসেছিল, লজ্জায় সিঁড়ি ভেঙে উঠতে পারেনি। জলিল সাহেব দরজা খুলে দিয়ে হাসি মুখে বললেন, আরে দুলা মিয়া যে, আসুন আসুন। আপনি আসবেন বুঝতে পারছিলাম। জাহেদ শুকনো গলায় বলল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার ব্যাপারটা কি বলুন দেখি। বিয়ে করে বউ ফেলে চলে গেলেন, নো পাত্তা। ব্যাপারটা কি? আমার ৩৮ বছরের জীবনে এমন ঘটনা শুনিনি। জাহেদ বলল, কে আছে? আছে আছে, যাবে কোথায়? ঘরেই আছে। জ্বর হয়েছে শুনেছি। আমি ঠাট্টা করে বলেছি, বিরহ জ্বর। কি আগে একটু খবর দিবেন? আরে কি মুশকিল, আমি খবর দিব কেন? আপনি হলেন এ বাড়ির জামাই। আপনি সুরসুর করে ভেতরে ঢুকে যান। আমি কে? আমি হলাম আউটসাইডার। জাহিদকে ভেতরে ঢুকতে হলো না। কেয়া বের হয়ে এলো, তার গায়ে জ্বর ১০২-এর কাছাকাছি। অসহ্য মাথার যন্ত্রণা, মনে হচ্ছে মাথা ছিঁড়ে পড়ে যাবে। কিন্তু সে বেশ স্বাভাবিক। জাহিদের দিকে তাকিয়ে হাসলো, নরম গলায় বলল, চলো ছাদে যাই।
জলিল সাহেব চেঁচিয়ে বললেন, আরে না, ছাদে যাবে কেন? জ্বর নিয়ে ছাদে যাওয়ার কোনো দরকার নেই। গল্প গুজব যা করার এখানে বসেই করো। স্বামী স্ত্রী গল্প করার তো কিছু নাই। কেয়া কিছুই বলল না, দরজা খুলে রওনা হলো। তার গায়ে পাতলা একটা চাদর, চাদরে বোধ হয় শীত মানছে না। সে অল্প অল্প কাঁপছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে হুমড়ি খেয়ে পড়ে যেতে ধরল। জাহিদ তাকে ধরে ফেলল। জাহিদ বলল, শরীর এত খারাপ করেছে কিভাবে? কেয়া বলল, বুঝতে পারছি না। কাল রাতে অনেকক্ষণ ধরে গোসল করেছি, মনে হয় ঠান্ডা লেগেছে। কাশি আছে? আছে। শুনতে চাও? কেয়া হাসছে। জাহিদ বলল, ছাদের হাওয়ায় বসা বোধহয় ঠিক হবে না। ঠিকই হবে, চুপ করে বসো। তোমার মামা কেমন আছেন? বুঝতে পারছি না, খুব ভালো মনে হচ্ছে না। মাথা বোধহয় খারাপ হয়ে গেছে, কিংবা হতে যাচ্ছে। ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ। ডাক্তার কি বললেন? ওষুধপত্র দিয়েছেন, গ্রামের বাড়িতে নিয়ে যেতে বলেছেন। পরিবেশ বদলাতে বললেন। নিয়ে যাচ্ছ গ্রামের বাড়িতে? হ্যাঁ। কবে? আজ রাতের ট্রেনেই যেতে যাচ্ছেন। এখনো বুঝতে পারছি না। নিয়ে যাও। নিয়ে যেতে বলছো? হ্যাঁ বলছি। তোমার নিজের উপর দিয়ে মনে হয় ঝড় যাচ্ছে। তোমারও চেঞ্জ দরকার, নয়তো পরে দেখা যাবে মামা যে পথে যাচ্ছে ভাগ্নিও সেই পথেই যাচ্ছে। দুজনে আইল্যান্ডে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছো। কেয়া হাসছে। কি সুন্দর লাগছে কেয়াকে। জাহিদ মনে মনে বলল, আমার সৌভাগ্যের শেষ নেই। কি চমৎকার একটি তরুণীকে আমি পাশে পেয়েছি। কেয়া বলল, গম্ভীর হয়ে আছো কেন? আমার কথায় রাগ করেছো? না, রাগ করবো কেন? আজ শেভ করোনি কেন? তাড়াহুড়োর সময় পাইনি। কেয়া নিচু গলায় বলল, বাসর রাতে তোমাকে বলার জন্য সুন্দর একটা গল্প রেডি করে রেখেছিলাম। মনে হচ্ছে বাসর হতে অনেক দেরি। গল্পটা এখন বলবো? না থাক, এখন শুনবো না। তোমাকে যে নীল একটা হাফ শার্ট আর ধবধবে সাদা প্যান্ট কিনতে বলেছিলাম, কিনেছো? না। নেক্সট টাইম যখন আসবে, সাদা প্যান্ট এবং নীল শার্ট যেন গায়ে থাকে। আচ্ছা থাকবে। জাহেদ বলল, আমি বরং আজ যাই। মামাকে যদি দেশে নিয়ে যেতে হয় তাহলে গোছগাছ করতে হবে। আচ্ছা যাও। তুমিও নিচে চলো, জ্বর নিয়ে ছাদে বসে থাকবে না। কেয়া বলল, আমি আরো কিছুক্ষণ থাকবো, তুমি যাও। ঠান্ডা লাগবে তো। লাগুক। কালও অনেক রাত পর্যন্ত ছাদে ছিলাম। কেন? কেয়া ক্লান্ত গলায় বলল, কি করব বলো, কিছু ভালো লাগছে না। কাল ছাদে বসে কি ভাবছিলাম জানো? ভাবছিলাম, যদি আমাদের কখনো একসঙ্গে থাকার সুযোগ হয়, তাহলে পুরো এক রাত এবং একদিন তোমাকে জড়িয়ে ধরে বসে থাকবো। একটা সেকেন্ডের জন্য তোমাকে কোথাও যেতে দেব না। জাহিদ বলল, কয়েকটা দিনের ব্যাপার। আমি একটা ফ্ল্যাটের জন্য সবাইকে বলেছি, 2 রুমের ফ্ল্যাট। ফ্ল্যাটের ভাড়া কিভাবে দেবে? একটা ব্যবস্থা হবেই। যাই কেয়া। আচ্ছা। আচ্ছা বলেও জাহিদ গেল না, দাঁড়িয়ে রইল। কেয়া বলল, কিছু বলবে? বাসায় তোমার আপাকে কি বলেছো? বলেছি একটা কিছু, তোমার শোনা দরকার নেই। কি যে বিপদে পড়েছি কেয়া। কোনো বিপদ না, তুমি চলে যাও। জাহিদ চলে গেল। কেয়া বসে আছে চুপচাপ, বাতাসে তার মাথার চুল উঠছে। শুভ্র সন্ধ্যা পর্যন্ত ঘুমালো। রেহানা কয়েকবার খোঁজ নিয়ে গেলেন। এতক্ষণ তো শুভ্র ঘুমায় না, জ্বর টর হয়নি তো? তিনি একবার কপালে হাত দিলেন। গা গরম লাগছে। সারাদিন রোদে রোদে ঘুরলে জ্বর তো আসবেই। সন্ধ্যায় রেহানা শুভ্রকে ডেকে তুললেন। সন্ধ্যাবেলা ঘুমোতে নেই, সন্ধ্যায় ঘুমুলে আয়ু কমে যায়। শুভ্র, তোর কি শরীর খারাপ লাগছে বাবা? না, গা গরম। আমার গা ঠিকই আছে মা, তোমার হাত ঠান্ডা। মুখ ধুয়ে আয়, চা দিয়েছি।
আমি আরো খানিকক্ষণ ঘুমোবো মা। কি পাগলের মতো কথা বলছিস? তোর রিয়া খালা বাড়ি যাবি না? আমার যেতে ইচ্ছে করছে না মা। কথা বাড়াবি না, উঠে আয়। রিয়া গাড়ি পাঠিয়ে দিয়েছে। উঠ তো বাবা, এই নে তোর চশমা। শুভ্র উঠে বসলো, হাত বাড়িয়ে চশমা নিল। রেহানা বলল, তোর সব কাপড় চোপড় ইস্ত্রি করে রাখা আছে। পায়জামা পাঞ্জাবি, রিয়া বলেছে তোকে যেন পায়জামা পাঞ্জাবি পরানো হয়। মা, আজ না গিয়ে অন্য একদিন যাব। খানিকক্ষণ থেকে চলে আসবি। রিয়ার নাকি তোর সঙ্গে কি কথা আছে। পার্টি ফার্টি না তো মা। উফ, পার্টি না, পার্টি হলে রিয়া বলতো। হাত ধর শুভ্র, আমার হাত ধরে বিছানা থেকে নাম। শুভ্র মার হাত ধরে বিছানা থেকে নামলো। রিয়াদের বাড়ির ড্রয়িং রুমে ঢুকে শুভ্রের চোখ ধাঁধিয়ে গেল। এত আলো চারদিকে ঝলমল করছে। শুধু যে আলো তাই না, খুব হইচই হচ্ছে। ড্রয়িং রুমটা অনেক বড়, তারপরেও মনে হচ্ছে লোকজন গিজগিজ করছে। উঁচু ভলিউমে সিডি বাজছে। যতক্ষণ জেগে থাকে ততক্ষণই সিডি প্লেয়ারে বাজতে থাকে। শুভ্রকে ঢুকতে দেখে রিয়া ছুটে এলো। রিয়ার হাতে কাচের মাছ আকৃতির প্লেট। প্লেট ভর্তি টুথপিকের মাথায় বসানো বিচিত্র কোনো খাবার। পার্টি হলেই রিয়া কোনো একটা বিচিত্র খাবার নিজে তৈরি করে। আজকের এই খাবারটি তার তৈরি। অতিথিরা কেউ এই খাবারে তেমন উৎসাহ দেখাচ্ছে না। অতিরিক্ত লবণের জন্য মুখে দেওয়া যাচ্ছে না। রিয়া বলল, আয় শুভ্র। শুভ্র আতঙ্কিত গলায় বলল, পার্টি নাকি? আরে না, পার্টি কোথায় দেখলি? কয়েকজনকে শুধু খেতে বলেছি। হা কর দেখি, মুখে একটা খাবার দিয়ে দিই। সল্টেড ড্রাই বিফ, মেক্সিকান খাবার। হান্টার বিফকে লবণের জোরে বানাতে হয়। ছোট খালা, তুমি আমার কাছে দাও, নিজে খাচ্ছি, খাইয়ে দিতে হবে না। মুখে তুলে দিলে মহাভারত অশুদ্ধ হবে না। দেখি, হা কর। আর শোন, সবার সামনে আমাকে খালা ডাকবি না। আমি অনেক দূরের খালা, লতায় পাতায় খালা। তোর চেয়ে মাত্র 2 বছরে বড়। কি ডাকবো? নাম ধরে ডাকবি, মিষ্টি করে বলবি, রিয়া। কই, হা কর। শুভ্র হা করল। সবাই তাকাচ্ছে তার দিকে। খুব অস্বস্তি লাগছে। কি যেন একটা কি রসিকতা করলো। সবাই হো হো করে হেসে উঠল। রিয়া বলল, আমাকে যেমন কেমন লাগছে? ভালো। ঠিক মতো তাকিয়ে তারপর বল। ভালো? চশমার ভেতর দিয়ে ভালো করে দেখ। খালা, আমি এই ঘরে বেশিক্ষণ বসতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। এই ঘরে তোকে বেশিক্ষণ বসতে হবে না, তোকে অন্য ঘরে নিয়ে যাচ্ছি। একটি মেয়ের সঙ্গে তোকে পরিচয় করিয়ে দেব। ওর সঙ্গে কথা টথা বললে দেখ মনে ধরে কিনা। 1 বছরের জন্য তোকে না করে বাইরে পাঠিয়ে দিচ্ছি। মেয়েটাকে যদি মনে ধরে ওকে নিয়ে যা। তার আগে আয়, তোকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। রিয়া শুভ্রের হাত ধরে ঘরের মাঝখান দিয়ে নিয়ে গেল। রিয়া উঁচু গলায় বলল, অ্যাটেনশন প্লিজ। আমি এই পৃথিবীর সবচেয়ে রূপবান ছেলেটির সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ছেলে আমাকে খালা ডাকে। যদিও আমি তার খালা নই, এই ছেলে তার জীবনে কোনো পরীক্ষায় প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। কোনো পরীক্ষায় সেকেন্ড হলে কেমন লাগে সেই অভিজ্ঞতা এই ছেলের নেই। এর নাম শুভ্র। রিয়ার কথা শেষ হবার আগে মোটামতো এক ভদ্রলোক বললেন, শুভ্র ভাই, এদিকে আসুন, আপনার পায়ে ধুলা দিয়ে যান, আমরা কপালে মাখি। সবাই আবার হো হো করে হেসে উঠল। রিয়া বলল, ফরিদ সাহেব, শুভ্রকে নিয়ে হাসি তামাশা করবেন না, ও খুবই সেন্সিটিভ। ছোটবেলায় কেউ ওকে কিছু বললে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদত। এখনো হয়তো এরকম করে। শুভ্র, তুই কি এখনো কাঁদিস? শুভ্র বলল, এখন কাঁদি না, এখন হাসি। শুভ্র, তাহলে হাসতে হাসতে পাশের ঘরে চলে যা। ওই ঘরে তোর জন্য একটা সারপ্রাইজ আছে।
ডিনার রাত 10টার আগে দেওয়া হবে না। ঘরে কোনো রান্না হয়নি, খাবার বাইরে থেকে আসবে। ফরিদ আনন্দের সঙ্গে নিঃশ্বাস ফেলে বলল, বাঁচলাম। আমার হান্টার বিফ খেয়ে আনন্দের মধ্যে ছিলাম। সবাই আবার হাসল। রিয়ার মুখ হাসি হাসি, পার্টি জমে গেছে। এক একবার এমন হয় পার্টি জমতে চায় না। হইচই হয়, খাওয়া দাওয়া সবই হয়, তারপরেও পার্টিতে প্রাণ প্রতিষ্ঠিত হয় না। পার্টি শেষ হলে খুব ক্লান্ত লাগে। আবার কোনো কোনো দিন হুট করে পার্টি জমে যায়। কেউ পার্টি ছেড়ে উঠতে চায় না। সামান্যতেই সবাই হেসে গড়াগড়ি করে। রিয়া আজ মনে প্রাণে চাচ্ছে পার্টি জমে উঠুক, খুব ভালো করে জমুক। রাত 1টা বাজবে, কেউ বুঝতে পারবে না যে এত রাত হয়েছে। কেউ আগে আগে চলে যেতে চাইবে না। কেউ বলবে না, সরি, বেশিক্ষণ থাকতে পারবো না, আমার জরুরি কাজ আছে, আমাকে বিদায় দিতে হবে, খুব এনজয় করেছি। রিয়াকে বলতেই হবে, অ্যাটেনশন প্লিজ, দয়া করে আপনারা গাত্রখান করুন। রাত 1টা বেজে গেছে, তবে যাবার আগে একটি গুড নিউজ শুনে যান। গুড নিউজটি শুভ্র প্রসঙ্গে। হ্যাঁ, রিয়া বিদেশি গল্প উপন্যাসের মতো ব্যাপারটা করতে চায়। পার্টিতে এঙ্গেজমেন্ট ডিক্লারেশন করার মতো ঘটনা ঘটাতে চায়। রিয়াজউদ্দিন সাহেব রিয়াকে অনুমতি দিয়েছেন। মেয়েটির সম্পর্কে আসল জায়গা থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। শুভ্র কি করবে না করবে তা নির্ভর করছে রিয়াজউদ্দিন সাহেবের উপর, শুভ্রের উপর না। তবে রিয়াজউদ্দিন অত্যন্ত বুদ্ধিমান। শুভ্র জানে না যে তার বাবা মেয়েটির সঙ্গে অনেকবার কথা বলেছেন। মেয়েটির পরিবার সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে। রিয়াজউদ্দিন সাহেবের কথা মতোই আজকে এই পার্টির আয়োজন করা হয়েছে। বাইরে থেকে যে খাবার আসার কথা তার ব্যবস্থাও রিয়াজউদ্দিন সাহেবের করা। রিয়া শুভ্রকে ড্রয়িং রুমের লাগোয়া একটি ঘরে নিয়ে গেল। ছেলে মানুষই খুশি খুশি গলায় বলল, শুভ্র, সোফায় যে তরুণীটি বসে আছে, তুই তার সঙ্গে কথা টথা বল। তাকে আনা হয়েছে তোকে কোম্পানি দেওয়ার জন্য। পার্টিতে সহ্য করতে পারিস না, আমি জানি, তোর জন্য এক্সক্লুসিভ ব্যবস্থা। আমার মেলা কাজ, আমি যাচ্ছি, এক ফাঁকে এসে তোদের কফি দিয়ে যাব। রিয়া ঝড়ের মতো বের হয়ে গেল। মেয়েটি সহজ গলায় বলল, বসুন, দাঁড়িয়ে আছেন কেন? আমার নাম আনুষ্কা, ডাকনাম নিতু। শুভ্র অবাক হয়ে বলল, আশ্চর্য, আপনার নাম নিতু? নিতু বিস্মিত হয়ে বলল, এত অবাক হচ্ছেন কেন? নিতু নামটা কি আপনার কাছে খুব অপরিচিত লাগছে? না, অপরিচিত লাগছে না। আমার এক পরিচিত মেয়ের নাম নিতু। আমি আমার জীবনে এত ভালো মেয়ে দেখিনি। ভালো মেয়ে বলতে কি বুঝাচ্ছেন? ভালো ছাত্রী? সবকিছু নিয়েই ভালো। কিছু কিছু মানুষ আছে যাদের কাছে গেলে মনে পবিত্র ভাব হয়। নিতু আপা তাদের মধ্যে একজন। উনি আপনার আপা হন? জি, আমার বন্ধুর বড় বোন। আপনি এখনো দাঁড়িয়ে আছেন, বসুন। বসে বসে আপনার নিতু আবার গল্প করুন। শুভ্র বসল। সে হঠাৎ লক্ষ্য করলো আনুষ্কার সঙ্গে গল্প করতে তার ভালো লাগছে। ভালো লাগার অনেক কারণের মধ্যে একটি হয়তো এই যে মেয়েটি খুব আগ্রহ নিয়ে শুভ্রের গল্প শুনছে। রিয়া এক ফাঁকে এসে দুজনের হাতে গ্লু গ্লাস কোক ধরিয়ে দিয়ে কানে কানে শুভ্রকে বলল, মেয়েটা দারুণ না? পছন্দ হচ্ছে? শুভ্র হাসল। রিয়া বলল, ভালো কথা, খুব ভালো এক বোতল শ্যাম্পেন আছে। বোতলটা নিউ ইয়ার্স ডেতে খোলা হবে। তোর খালু খুলে ফেলেছে। শুভ্র, তুই কি এক চুমুক খেয়ে দেখবি? না। আচ্ছা বাবা, যা, খেতে হবে না। তুই নিতুর সঙ্গে গল্প কর। গল্প করতে করতে যদি তোর ইচ্ছা করে নিতু হাত ধরতে, ধরতে পারিস। নিতু কিছুই মনে করবে না, তাই না নিতু? নিতু হাসতে হাসতে বলল, আমি কিছু মনে করব না, কিন্তু শুভ্র কখনই আমার হাত ধরতে চাইবে না। রিয়া বলল, কে বলেছে চাইবে না? খুব চাইবে। উহ, পুরুষ মানুষ আমি খুব ভালো চিনি।
ওরা তাদের নিজেদের যতটা চেনে আমি তার চেয়েও বেশি চিনি। শুভ্র সাহেব মৃত্যু নামের একজনকে হাত ঠিকই ধরতে যাচ্ছেন। সে একজন আমি নই। শুভ্র অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো। আশ্চর্য, মেয়েটি ঠিক কথাই বলেছে। এই নিতুর দিকে তাকিয়ে সে নিতু আপার কথাই ভাবছিল। কি আশ্চর্য কথা! তার হাত থেকে ছলকে খানিকটা কোপ সাদা পাঞ্জাবিতে পড়ে গেল। নিতু শব্দ করে হেসে উঠল। ফুপিয়ে ফুপিয়ে কে যেন কাঁদছে। মাহিন সাহেব কান্নার শব্দ শুনছেন। সব শব্দ তার চেনা, এই কান্নার শব্দ অপরিচিত। অবশ্য তিনি জানেন কে কাঁদছে। এ বাসায় তিনি ছাড়া আর একজন মানুষই বাস করে, নিতু। নিতুই কাঁদছে। নিতু ছাড়া আর কে হবে? কিন্তু এরকম ভাবে কাঁদছে কেন? মাহিন সাহেব ডাকলেন, নিতু, নিতু। নিতু দরজা ধরে দাঁড়ালো। মাহিন সাহেব বললেন, কি করছিলি? রুটি বানাচ্ছিলাম। তুমি রুটি খাবে রাতে? কাঁদছিলি নাকি? না, কাঁদছিলাম না। কথায় কথায় আমি কাঁদি না। তাছাড়া কাঁদার মতো কিছু হয়ও নি। আমি ভুল শুনলাম? হ্যাঁ, তুমি ভুল শুনেছ। অনেকদিন থেকেই তুমি ভুল চিন্তা করছিলে। এখন তুমি ভুল শোনাও শুরু করেছ। আয়, আমার কাছে বস। আমার রুটি বানাতে হবে বাবা। রুটি পরে বানালেও হবে, না বানালেও অসুবিধা নেই। রাতে আমি কিছু খাবো না। তুই আমার কাছে এসে বস। নিতু বাবার কাছে বসলো। মাইন সাহেব বললেন, মাঝে মাঝে আমার ইচ্ছা করেতে তোর মাথায় হাত রেখে আদর করি। ইচ্ছা করলেও পারি না। মহাশক্তিমান সৃষ্টিকর্তা আমার সেই অধিকার হরণ করেছে। নিতু বলল, তুমি কি কোনো দীর্ঘ বক্তৃতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছ বাবা? দীর্ঘ বক্তৃতা শোনার ইচ্ছা আমার নেই। ছোটবেলা থেকে তোমার দীর্ঘ বক্তৃতা এত শুনেছি যে বক্তৃতা ব্যাপারটা থেকে আমার মন উঠে গেছে। তাও আমি জানি বক্তৃতা দেওয়া আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি আমার সব কথা শুভ্রর জন্য জমা করে রাখি। সে এলে তাকে বলি। ভালো, কথা শোনাবার একজন কেউ আছে। তোর নেই? না, আমার নেই। আমার কথা শোনাবার কেউ নেই। মাহিন সাহেব গলার স্বর তীক্ষ্ণ করে বললেন, যে ছেলেটিকে তুই বিয়ে করতে যাচ্ছিস সে তোর কথা শুনে না। তাকে কিছু বলতে ইচ্ছে করে না। সবাইকে সবকিছু বলা যায় না। আমি এখন যাই, তোমার খাবার রেডি করি। কিছু রেডি করতে হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি কিছু খাবো না। সিদ্ধান্ত কখন নিলে? গতকাল নিয়েছি। আজ তা কার্যকর করতে যাচ্ছি। তার মানে এই দাঁড়াচ্ছে যে তুমি খাওয়া বন্ধ করে দিচ্ছ? হ্যাঁ। কেন? আমার পক্ষে একা একা বাস করা সম্ভব না। আমি একজন পরজীবী। রাস্তায় ভিক্ষা করে জীবনযাপন করব তাও সম্ভব না। অবাস্তব পরিকল্পনা। না খেয়ে থাকা পরিকল্পনা বাস্তব? এটি অবাস্তব। তবে আমি কোনো বিকল্প পাচ্ছি না। না খেয়ে না খেয়ে তুমি মারা যাবে, এটি কি তোমার পরিকল্পনা? হ্যাঁ, তবে মৌলিক পরিকল্পনা না। আমার আগেও একজন তা করে গেছেন। তার নাম লিয়াওসিন, চৈনিক কবি। তিনি অবশ্য করে গেছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। তিনি মৃত্যু কিভাবে মানুষকে গ্রাস করে তা জানার জন্য উপবাস শুরু করেন এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকেন। তুই কি শুনতে চাস তার অভিজ্ঞতার কথা? না, তোর শুনতে ভালো লাগবে। মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবার সময় তিনি বেশ কিছু ত্রিপদী কাব্য রচনা করেন। তার আক্ষরিক অনুবাদ ইংরেজিতে করা হয়েছে। ইংরেজি থেকে আমি কিছু কিছু বাংলা করেছিলাম। শুনবি? না, শুনবো না। আচ্ছা, একটা শোন। দিন হলো রাত্রি এবং রাত্রি হলো দিন। মাথার ভেতরে উঠল বেজে এক সহস্র বিন। নিতু উঠে চলে গেল। মাইন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তিনি তার পরিকল্পনা মোটামুটি স্থির। খাওয়া বন্ধ,
এইভাবে তিনি এখন মৃত্যুর দিকে এগুবেন, সবাইকে মুক্তি দিয়ে যাবেন। কাউকে আনন্দ দেবার ক্ষমতা এখন তার নেই, কিন্তু মুক্তি দেবার ক্ষমতা তার অবশ্যই আছে। আবারও কান্নার শব্দ শুনছেন, রান্নাঘর থেকে কান্নার শব্দ আসছে। নিতুই কাঁদছে। নিতু, নিতু। নিতু ঘরে ঢুকল না, রান্নাঘর থেকে বলল, কি? তুই কি শুভ্রকে একটু খবর দিতে পারবি? ওর সঙ্গে আমার জরুরি কথা আছে। খবর দিব? আজ খবর দিবি? হ্যাঁ, আজই দিব। তোর মাকে খবর দিতে পারবি? তোর মার সঙ্গে আমার কথা বলা দরকার। মাকে খবর দেওয়া যাবে না, মা ঢাকায় নেই, রাজশাহী গিয়েছেন। ছোট খালার মেয়ের বিয়ে। যাবার সময় আমাকে কিছু বলে যায়নি? আমাকে বলে গেছে। আমি তোমাকে বললাম? মাহিন সাহেব করুণ গলায় বললেন, কয়েক মিনিটের জন্য তুই কি আমার পাশে বসবি? নিতু কিছু না বলেই বাবার পাশে বসল। মাহিন সাহেব বললেন, তোর মা আমার ছাত্রী ছিল, জানিস তো? জানি। তোমাকে বিয়ে করার পর মার আর পড়াশোনা হয়নি, তাও জানি। তুমি কি বলবে বলো, আমি শুনে চলে যাব। আমার অফিসে দেরি হয়ে যাবে। থাক, কিছু বলবো না। তুমি যা বলতে চাচ্ছ তা অনুমান করতে পারছি। তুমি বলতে চাচ্ছ একসময় তোমার ছাত্রী তোমার প্রেমে পাগল হয়েছিল, ঘুমের ওষুধ পর্যন্ত খেয়েছিল। আজ সে রাজশাহী চলে গেল, তুমি কিছু জানলেও না। এটা বলার মতো কোনো ঘটনা না বাবা। তুমি একসময় উদাহরণ দিয়েছিলে মৃগনাভির গন্ধ একসময় শেষ হয়ে যায়, পড়ে থাকে এক খণ্ড পচা মাংসপিণ্ড। মাহিন বললেন, আচ্ছা তুই যা। নিতু উঠে চলে গেল। মাহিন সাহেব আবার ডাকলেন, নিতু, নিতু। নিতু এসে দাঁড়ালো। মাহিন সাহেব বললেন, একটা সিগারেট ধরিয়ে আমার ঠোঁটে দিয়ে দিবি? নিতু বলল, না, ঘরে সিগারেট নেই, থাকলেও দিতাম না। তোকে দেখে এখন একটা কবিতা মনে পড়ছে, শুনবি? কলরিজের কবিতা। বলবো কয়েকটা লাইন? বলো। মাই হার্ট লিভস আপ when I behold a rainbow in the sky. So was it when my life began. So is it now I am a man. So be it when I shall grow old or let me die. নিতু বলল, এটা কলরিজের কবিতা না বাবা, ওয়ার্ডসওয়ার্থের কবিতা। খুব কম করে হলেও 10,000 বার তুমি এই কবিতা আমাদের শুনিয়েছ। তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে বাবা। মাহিন সাহেব ক্লান্ত গলায় বললেন, ঠিক বলেছিস, স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। পরজীবী প্রাণীর স্মৃতিশক্তির অবশ্য তেমন প্রয়োজন নেই। তুই শুভ্রকে টেলিফোন করিস মনে করে। করব, আজই করব। অফিসে গিয়েই করবি। আচ্ছা। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা শুভ্র সমগ্র থেকে মেঘের ছায়া। আজ ছিল এর 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পড়ে আপনাদের শোনাচ্ছি। আপনাদের কেমন লাগবে এবং কেমন লাগছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য। সবাই ভালো থাকবেন, বন্ধুদের জানিয়ে দিবেন। গল্প পাঠ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।